আমি তোমাদের বসে দেখি 20 চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখানে অঙ্কগুলো কষার আগে তোমাদের বৃত্তের সম্পর্কে জেনে নিতে হবে, না হলে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। তাই আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে আমরা বৃত্তের সম্পর্কে প্রথমে জেনে নেব। তাহলে এখানে দেখো, প্রথমে দেখে নাও বৃত্ত কাকে বলে। তাহলে বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারিদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে এখানে কি বলেছে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। তাহলে এখানে আমি একটি বিন্দু নিলাম, ঠিক আছে? এটা একটা কি নির্দিষ্ট বিন্দু, তাহলে বিন্দু নিলাম। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু, তাহলে এখানে এটা নির্দিষ্ট বিন্দু, এখানে অপর একটি বিন্দু নিলাম, কি এখানে আমি অপর একটি বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুটি কি করবে? এই নির্দিষ্ট বিন্দুকে কি করবে? এই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুটি কি করবে? সমান দূরত্ব বজায় রেখে কি একবার ঘুরে আসবে এই বিন্দু চারধারে, কি হবে? চারদিকে ঘুরে এসে আবার কি এখানে আসবে। তাহলে এখানে এলে যে ক্ষেত্রটা পাবো তাকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। তাহলে কিভাবে বৃত্তটা অঙ্কন করবে? তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করে নিতে পারি? বৃত্তটা এঁকে নিতে পারি। তাহলে এখানে আমাদের এটা নির্দিষ্ট বিন্দু, তাহলে এই নির্দিষ্ট বিন্দুতে আমরা কি রাখবো? আমরা এখানে পেন্সিল কম্পাসে কাঁটাটা রাখবো, আর এখানে আমরা কি করব? আমরা পেন্সিলটিকে রাখবো। এখানে আমি কলম ব্যবহার করতেছি, ঠিক আছে? এইভাবে আমরা রেখে নেব, ঠিক আছে? রাখার পরে তোমরা বাড়িয়ে বা কমিয়ে একটু মাপটা নিয়ে নেবে ঠিকঠাক করে, ঠিক আছে? নিয়ে আমরা এখানে কি করব? তাহলে এটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা কি হবে? এদিকে চলতে থাকবে। তাহলে এখানে আমরা কি করব? এইভাবে একটি বৃত্ত অঙ্কন করে নেব, ঠিক আছে? এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এইভাবে আমরা একটা কি করে নেব? বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের এটা কি নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুকে দেখো, এই যে অপর যে বিন্দুটি নিয়েছি এই বিন্দুটি কি করবে? চারদিকে ঘুরে এসে দেখো আবার এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে এখানে আমরা যে ক্ষেত্রটি পাচ্ছি এই ক্ষেত্রটাকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। তাহলে এখানে দেখো, এই যে ক্ষেত্রটা কি, এটা কি একটি বক্ররেখা দ্বারা কি একটা সীমাবদ্ধ। এই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এই যে অংশটাকে বা ক্ষেত্রটাকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। এরপরে দেখো, পরিধি কাকে বলে? যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ তাকে পরিধি বলে। তাহলে এখানে এই বৃত্তটি একটা কি বক্ররেখা দ্বারা কি সীমাবদ্ধ, এটাকে এই অংশটাকে কি একটি বক্ররেখা দ্বারা কি সীমাবদ্ধ করেছে। এই যে বক্ররেখাটাকে আমরা কি বলবো? পরিধি বলবো। তাহলে যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ তাকে পরিধি বলে। তাহলে এইটাকে আমরা কি বলবো? পরিধি। যে বক্ররেখাটাকে আমরা কি বলবো? পরিধি বলবো। এরপরে কেন্দ্র কাকে বলে? বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান সেই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে এখানে দেখো, আমরা এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা কি একটা পেন্সিল কম্পাসের সাহায্যে কি বৃত্তটা অঙ্কন করেছি, অর্থাৎ একটা বিন্দুর চলার পথ আমরা কি নির্ণয় করেছি, কে চলার পথকে আমরা কি এঁকেছি। তাহলে এখানে এই উপরে যে পরিধির উপরে যেখানেই আমরা একটা বিন্দু নেই না কেন, তাহলে এই বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব কি হবে? আমাদের কি হবে? সমান হবে। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? আমরা বৃত্তের কেন্দ্র বলবো। দেখো, এখানে যদি আমরা এই বিন্দুটি বাদ দিয়ে আমরা যদি এখানে একটি বিন্দু নেই, তাহলে এই বিন্দু থেকে এই যে পরিধির উপর এখানে আমরা যদি একটা বিন্দু নিয়ে আমরা যদি যোগ করি, আর এখানে একটা যদি আমরা বিন্দু নিয়ে যোগ করি, তাহলে দূরত্ব কি সমান হবে? দূরত্ব কিন্তু সমান হবে না। তাহলে এখানে আমাদের এই বিন্দুটা থেকে কি হবে? দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান সেই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে এখানে এই এই নির্দিষ্ট বিন্দু থেকে কি হবে? বৃত্তের অর্থাৎ পরিধির উপরে আমরা যেই বিন্দু নেই না কেন সেই বিন্দুর দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে আমরা এই বিন্দুটাকে কি বলবো? বৃত্তের কেন্দ্র বলবো। তাহলে এখানে আমি নাম দিচ্ছি কি? ও নাম দিচ্ছি। তাহলে এখানে ও কি হবে? বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি? কেন্দ্র লিখে নিতে পারি। এরপরে দেখো, জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাংশকে জ্যা বলে। তাহলে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাংশকে জ্যা বলে। তাহলে পরিধির যে কোনো দুই বিন্দু, তাহলে এটা কি আমাদের পরিধি। তাহলে এখানে দেখো, আমি এই পরিধির উপর এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তাহলে এই দুটো বিন্দুকে আমরা যদি আমি স্কেলের সাহায্যে যোগ করি, আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, তাহলে এখানে আমরা যোগ করলে যে সরল রেখাংশটা পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলবো? জ্যা বলবো। তাহলে এখানে আমি এই দুটো বিন্দু নিয়ে যোগ করেছি, তোমরা এখানে একটি বিন্দু নিয়ে এখানে একটি বিন্দু নিয়ে কি করতে পারো? যোগ করতে পারো। তাহলে এখানেও যদি আমরা যোগ করি, এখানেও আমরা একটা কি পাবো? জ্যা পাবো। তাহলে এখানে দেখো, জ্যা কি আমরা অনেকগুলো পেতে পারি, এখানে কিন্তু একটা বা দুটো পাবো না, এখানে আর কি আমরা অসংখ্য কি পেতে পারি? জ্যা পেতে পারি। তাহলে এখানে দেখো, আবার এখানে দেখো, আমি যদি এখান থেকে এখানে একটি বিন্দু নেই, দুটো বিন্দু নেই, তাহলে এখানে যদি আমরা একটা জ্যা আঁকি, মানে দুটি বিন্দুকে সংযোগ করি, তাহলে এখানেও আমরা একটা কি পাবো? জ্যা পাবো।
তাহলে জ্যার দৈর্ঘ্য কি সবসময় সমান হবে? কিন্তু এখানে আমাদের মানে সব জ্যার দৈর্ঘ্য কিন্তু এখানে আমাদের সমান হবে না, ছোট হবে এবং কি আমাদের বড় হবে এবং কি জ্যা অনেকগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাংশকে জ্যা বলে। এরপরে দেখো ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের কি বৃত্তের, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে এইগুলো আমাদের কি হবে? এইটা আর এই যেটা আর নিচের এইটা কি আছে, এইগুলো আমাদের কি হবে? জ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখে দিলাম? জ্যা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা? আমাদের বৃত্তের কেন্দ্র এইটা। বৃত্তের কেন্দ্রের সঙ্গে আমরা এই পরিধির উপর যে কোনো আমরা মানে বৃত্তের পরিধির উপর যেখানে আমরা একটা বিন্দু নেব, তাহলে এই বিন্দু যদি আমরা যোগ করি বৃত্তের কেন্দ্রের সঙ্গে এই পরিধির উপর যে বিন্দুটা নেব, এই বিন্দুকে আমরা যোগ করলে যেটা পাবো সেটা হবে আমাদের কি? ব্যাসার্ধ। ঠিক আছে, এটা আমাদের কি হবে? ব্যাসার্ধ। আর এটা আমাদের কি হবে? ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে নিয়েছি, আবার এখান থেকে আমরা আবার এখানেও একটা বিন্দু নিতে পারি। তাহলে এই বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এখানেও আমরা একটা কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাসার্ধ কি হবে আমাদের? অনেকগুলোই হবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের কেন্দ্রের সঙ্গে বৃত্তের যে কোনো বিন্দু অর্থাৎ কি বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু যদি আমরা যোগ করি তাকে কি বলা হবে? ব্যাসার্ধ বলা হবে। এরপরে দেখো ব্যাস কাকে বলে? বৃত্তের পরিধির উপরিস্থ দুটি বিন্দুর সংযোগ যে সরল রেখাংশ কেন্দ্রগামী তাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে এখানে দেখো আমাদের কি এই যে আমরা জ্যাগুলো এঁকেছিলাম, তাহলে এখানে একটি পরিধির উপর এখানে একটা বিন্দু নিয়েছি, এখানে একটি বিন্দু নিয়েছি, এই দুটো বিন্দু যোগ করলে আমরা কি পাচ্ছি? জ্যা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইটা এইটা যোগ করলেও আমরা জ্যা পাবো, কিন্তু এই যে জ্যা তিনটে এঁকেছিলাম, একটা দুটো তিনটে যে এঁকেছিলাম, এই জ্যাগুলো দেখো আমাদের কি এই কেন্দ্রবিন্দু দিয়ে গিয়েছে? কেন্দ্রবিন্দু দিয়ে কিন্তু যাচ্ছে না, এটা কি কেন্দ্রবিন্দুর বাদ দিয়ে গিয়েছে। আর এখানে বৃত্তের পরিধির উপরিস্থ দুটি বিন্দুর সংযোগ যে সরল রেখাংশ কেন্দ্রগামী তাকে বৃত্তের ব্যাস বলে। কেন্দ্রগামী মানে কেন্দ্রের উপর দিয়ে যদি যায় তখন তাকে আমরা কি বলবো? আমরা ব্যাস বলবো। ধরো এখানে আমি স্কেল দিয়ে দেখাচ্ছি, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে স্কেল দিয়ে দেখালে সুবিধা হবে। ধরো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এটাও কি আমাদের দুটো কি এই পরিধির উপর দুটো বিন্দু আমরা কি যোগ করে একটা কি পাচ্ছি? সরল রেখাংশ পাচ্ছি। এই সরল রেখাংশটি কি? একটি জ্যা, কিন্তু এই জ্যাটি কি হয়েছে? বৃত্তের কেন্দ্রগামী মানে কি বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গিয়েছে, তখন এটাকে আমরা কি বলবো? আমরা ব্যাস বলবো। তখন এটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। তখন এটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। কিন্তু আবার দেখো এই এখান থেকে এইটা যদি আমরা বলি তাহলে এটা কি হবে? ব্যাস হবে। ঠিক আছে, যে কেন্দ্র থেকে পরিধির উপরে একটা যে বিন্দু নিয়েছি এই বিন্দু যদি যোগ করি এটা কি হবে? আমাদের ব্যাস হবে, ব্যাসার্ধ হবে। আর এখান থেকে এইটাও কি হবে? আমাদের ব্যাসার্ধ হবে। কেন্দ্র থেকে পরিধির উপর একটি বিন্দু যোগ করলে আমরা কি পাচ্ছি? ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে একটা ব্যাস দেখো, ব্যাসটা হচ্ছে কি পুরোটা, আর ব্যাসার্ধ হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। ঠিক আছে, তাই এটা হচ্ছে কি ব্যাস, তাহলে একটা এটা কি ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো ব্যাসটা কতগুলো ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়েছে? দুটো, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, তাহলে পুরোটা হচ্ছে কি ব্যাস, আর এই অর্ধেক অর্ধেক কি হচ্ছে? আমাদের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে ব্যাস কি হবে? আমাদের ব্যাসার্ধের কি দ্বিগুণ হবে। ধরো এখানে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তো ব্যাস যদি আমাদের 2 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে? তাহলে 2 করতে হবে 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমাদের কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার হবে। তাহলে ব্যাস কাকে বলে? বৃত্তের পরিধির উপরিস্থ দুই বিন্দুর সংযোগ যে সরল রেখাংশ কেন্দ্রগামী তাকে বৃত্তের ব্যাস বলে। আর ব্যাস বৃত্তের বৃহত্তম যে, তাহলে এখানে এই ব্যাসটাই কি হবে? ব্যাসটাই কি হবে? বৃহত্তম যে হবে। আর এই জ্যাগুলো কি আমাদের ছোট, কিন্তু এই জ্যাটা কি আমাদের সব থেকে বড়। আর এই জ্যাটাকে আমরা কি বলবো? যেহেতু এই জ্যাটা কি বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে সেই জন্য আমরা এই ব্যাসটাকে কি বলবো? এই জ্যাটাকে কি বলবো? ব্যাস বলবো। তাই ব্যাসই বৃত্তের বৃহত্তম কি হচ্ছে? আমাদের জ্যা। এরপরে এরপরে বৃত্তচাপ কাকে বলে? দেখো বৃত্তচাপ কাকে বলে? পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তাহলে এখানে আমি একটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে, পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ, তাহলে এটা কি আমাদের পরিধি। তাহলে পরিধির যে কোনো অংশকে, ধরো আমি এটা কেন্দ্র, ঠিক আছে, তাহলে পরিধির উপর আমরা যে কোনো একটা আমরা কি অংশ নিলাম, ধরো আমি পুরোটা কি সম্পূর্ণ অংশ আমি এইখান থেকে এইটা নিলাম, ঠিক আছে, এই যে অংশটাকে এই অংশটাকে আমরা কি বলবো? বৃত্তচাপ বলবো। তাহলে এই অংশটা হবে আমাদের কি? বৃত্তচাপ। সম্পূর্ণটা নয় কিন্তু এই সামান্য যে অংশটা আমি নিয়েছি এটাকে কি হবে? বৃত্তচাপ। বা তোমরা একটু বড়ও নিতে পারো, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? বৃত্তচাপ।
তাহলে পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। এরপরে কি আছে, অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত, অর্থাৎ এই যে এটা কি আমাদের সম্পূর্ণ বৃত্ত, এখানে দেখাচ্ছে এটা কি আমাদের সম্পূর্ণ বৃত্ত, এই সম্পূর্ণ বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত, মানে কি অর্ধেক অংশকে আমরা কি বলবো, অর্ধবৃত্ত বলবো। তাহলে এখানে অর্ধবৃত্ত পাবো কি করে আমরা, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে টানলে হবে না, আমাদের কি টানতে হবে, ব্যাস টানতে হবে, যেটা কি বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এখানে আমরা যদি ব্যাস টানি, এই এই যে ব্যাসটা আমরা আনলাম, এটা কি বৃহত্তম যে, এইটা কি ব্যাস, এই আমরা এই ব্যাসের দুধারে কি পাবো, দুটি অংশ পাবো, আর এই দুটি অংশ কি হবে আমাদের সমান হবে। তাহলে এখানে আমাদের এধারে অর্ধেক, এধারে অর্ধেক, তাহলে এই অর্ধেক অংশকে আমরা কি বলবো, অর্ধবৃত্ত বলবো। তাহলে বৃত্তের অর্ধাংশকে বলে কি, অর্ধবৃত্ত। তাহলে বৃত্তের অর্ধাংশকে কি বলবো, মানে অর্ধেক অংশকে আমরা কি বলবো, বৃত্তাংশ, অর্ধবৃত্ত বলবো, ঠিক আছে। এরপরে দেখো উপবৃত্তাংশ ও অধিবৃত্তাংশ। তাহলে এখানে আমরা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত কিভাবে পেলাম, তাহলে এখানে আমরা এই যে ব্যাসটা আনছি, তাহলে ব্যাসের দুই সাইডে আমরা কি পাবো, দুটি অর্ধবৃত্ত, অর্ধ কি পাবো, অর্ধবৃত্ত পাবো, ঠিক আছে, এটা আমাদের কি অর্ধবৃত্ত, ঠিক আছে। এরপরে দেখো উপবৃত্তাংশ ও অধিবৃত্তাংশ। তাহলে কোন বৃত্তের একটি যে বৃত্তটিকে যে দুটি অসমান অংশে বিভক্ত করে, তার মধ্যে ছোট অংশটিকে উপবৃত্তাংশ এবং বড় অংশটিকে অধিবৃত্তাংশ বলা হয়। তাহলে এখানে দেখো এই যে আমরা এই ব্যাস টানছি, ব্যাস টানলে কি হবে, আমাদের দুই সাইডে কি হবে, সমান হবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, অর্ধবৃত্ত। আর এখানে কিন্তু আমরা এটা বিন্দু দিলাম, কেন্দ্র বিন্দু দিলাম, এখানে আমরা কিন্তু ব্যাস টানলে কি পাবো, অর্ধবৃত্ত পাবো। কিন্তু এখানে আমরা যদি আমরা ব্যাস না টেনে আমরা এখানে যে টানি, অর্থাৎ কেন্দ্র বিন্দু দিয়ে না গিয়ে এখানে যদি আমরা পরিধির উপর দুটো বিন্দু নেই, তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে এখানে দেখো এধারে একটা আমরা কি পাচ্ছি, একটা অংশ পাচ্ছি, এই সাইডে একটা কি পাচ্ছি, অংশ পাচ্ছি। তাহলে এই যেটা কি হচ্ছে, এই বৃত্তকে দুটি ভাগে কি ভাগ করেছে, একটি ভাগ কি আমাদের ছোট আর একটি ভাগ কি বড়। তাহলে এই ছোট ভাগকে আমরা কি বলবো, উপবৃত্তাংশ বলবো, আর এই যে বড় যে ভাগটা আছে, এই বড় ভাগটাকে আমরা কি বলবো, অধিবৃত্তাংশ বলবো। তাহলে কোন বৃত্তের একটি জ্যা, তাহলে এখানে জ্যা আমরা যদি টানি তবেই কি হবে, এই দুটো কি অসমান হবে, তবে একটা কি ছোট হবে, একটা বড় হবে। আর এখানে ব্যাস টানলে কিন্তু আমাদের কি হবে না, ছোট বড় হবে না, দুটোই কি হবে, সমান হবে, তখন আমাদের কি হয়ে যাবে, অর্ধবৃত্ত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ব্যাস টানলে হবে না, এখানে আমাদের কি টানতে হবে, জ্যা টানতে হবে, সেই জন্য এখানে বলেছে কি জ্যা। তাহলে কোন বৃত্তের একটি জ্যা বৃত্তটিকে যে দুটি অসমান অংশে বিভক্ত করে, তার মধ্যে ছোট অংশটিকে উপবৃত্তাংশ বলে। তাহলে এটাকে আমাদের ছোট, এই ধারটা কি বড়, তাহলে এইটাকে আমরা কি বলবো, তাহলে উপবৃত্তাংশ। আর এই সাইডে যে বড় যে অংশটা আছে, এই বড় অংশটাকে আমরা কি বলবো, অধিবৃত্তাংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই বড় অংশটাকে আমরা কি বলবো, অধিবৃত্তাংশ, ঠিক আছে। এরপরে দেখো উপচাপ কাকে বলে, কোন বৃত্তের পরিধির যে অংশটি একটি অর্ধবৃত্ত অপেক্ষা আকারে ছোট তাকে উপচাপ বলে। তাহলে কোন বৃত্তের পরিধির যে অংশটি একটি অর্ধবৃত্ত অপেক্ষা আকারে ছোট তাকে উপচাপ বলে। তাহলে এখানে দেখো একটা বৃত্ত এঁকেছি, তাহলে এটা কেন্দ্র, এখানে যদি আমরা অর্ধবৃত্ত করি, ধরো এখানে আমরা এটা যদি টেনে অর্ধবৃত্ত করি, তাহলে এটা কি, এধারে অর্ধবৃত্ত, এধারে অর্ধবৃত্ত। আর এখানে আমাদের কি হবে, যে চাপটা নেবো, এখানে আমরা যেমন কি নিয়েছিলাম, বৃত্তচাপ নিয়েছিলাম, এটা কি আমাদের ছোট, আর এই সাইডে এটা একটা বৃত্তচাপ, এই সাইডে একটা কি আছে, আর একটি বৃত্তচাপ আছে, তাহলে এটা কি ছোট, এধারে একটা কি বড়। তাহলে আমরা এই ছোট যদি নেই, ঠিক আছে, তাহলে অর্ধেকের থেকে যদি আমরা ছোট বৃত্তচাপ নেই, ঠিক আছে, আমরা যদি অর্ধেকের থেকে কি নেই, ছোট বৃত্তচাপ, এটা কি অর্ধবৃত্তের থেকে কি ছোট, তাহলে অপরটা কি হবে, অবশ্যই বড় হবে। তাহলে আমরা এই ছোট যে বৃত্তচাপটা নেবো সেটাকে আমরা কি বলবো, উপচাপ বলবো। কোন বৃত্তের পরিধির যে অংশটি একটি অর্ধবৃত্ত অপেক্ষা আকারে ছোট তাকে উপচাপ বলে। তাহলে এটাকে আমাদের অর্ধবৃত্তের থেকে কি ছোট, তাহলে এটাকে আমরা কি বলবো, উপচাপ বলবো। তাই এটা আমাদের কি হবে, উপচাপ। এবার অধিচাপ কি, তাহলে বড় হবে। তাহলে কোন বৃত্তের পরিধির যে অংশটি অর্ধবৃত্তের চেয়ে আকারে বড় তাকে অধিচাপ বলে। তাহলে অর্ধবৃত্ত এইটা ধরো আমরা এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে আমরা যদি এদিকে অতটা পর্যন্ত নেই, মানে অর্ধেকের থেকে বেশি, তাহলে বেশি হলে তখন তাকে আমরা কি বলবো, অধিচাপ বলবো, তখন তাকে আমরা কি বলবো, অধিচাপ। এরপরে দেখো বৃত্তকলা কাকে বলে, কোন বৃত্তের কোন বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। তাহলে বৃত্তকলা কি, কোন বৃত্তের কোন বৃত্তচাপ, তাহলে এখানে একটি বৃত্ত এঁকেছি, এই বৃত্তের দেখো এই একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তের দেখো আমি একটা কি নিলাম, বৃত্তচাপ নিলাম, এই একটা বৃত্তচাপ নিলাম, ঠিক আছে। তাহলে কোন বৃত্তের কোন বৃত্তচাপ, এই বৃত্তচাপ নিলাম ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ, তাহলে এটা কি আমাদের কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে আমরা যদি এই পরিধির উপরে বিন্দু যোগ করি, তাহলে আমরা কি পাবো, ব্যাসার্ধ পাবো। এটাও যদি আমরা যোগ করি, এটাও কি পাবো, একটা ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে দেখো এই বৃত্তচাপটা এবং কি এই দুটি ব্যাসার্ধ দ্বারা একটা কি যদি আমরা যদি যোগ করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা সীমাবদ্ধ একটা কি বৃত্তের অংশ পাচ্ছি।
তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, বৃত্তকলা বলবো। তাহলে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। আমি এখানে সম্পূর্ণ বৃত্তটা যদি এঁকে দিই, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো সম্পূর্ণ আমি বৃত্তটি আঁকলাম। তাহলে এখানে দেখো এই অংশটি, এই যে এই বৃত্তচাপটি, তাহলে এবং এই দুটো ব্যাসার্ধ দ্বারা এই অংশটা সীমাবদ্ধ, তাহলে এটা একটা বৃত্তকলা। আর এই সাইডে দেখো এই একটা বড় বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপ এই দুটো ব্যাসার্ধ দ্বারাও কি সীমাবদ্ধ, তাহলে এটাও হবে আমাদের কি বৃত্তকলা। তাহলে এখানে দেখো কতগুলো বৃত্তকলা পেলাম, এখানে একটি পেয়েছি, এখানে একটি পেয়েছি। এখানে যদি আমরা আরেকটি যদি এখানে ব্যাসার্ধ টানি, তাহলে কি হবে, এখানে একটা বৃত্তকলা পাবো, ঠিক আছে। তাহলে এই বৃত্তকলাটা কি হবে, এই বৃত্তচাপ এবং এই দুটো ব্যাসার্ধ দ্বারা কি সীমাবদ্ধ, আর এই বৃত্তকলাটা কি এই বৃত্তচাপ আর এই দুটো ব্যাসার্ধ দ্বারা কি সীমাবদ্ধ, তাহলে এটা একটা হবে কি বৃত্তকলা। তাহলে কটা পেলাম, একটা দুটো তিনটে পেলাম। তাহলে এখানে আমি আরেকটা যদি টানি, তাহলে এখানে আমরা কটা পাবো, চারটে পাবো। দেখো 1 2 3 4, এটা এইগুলো হবে আমাদের কি বৃত্তকলা। এরপর আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো কোষে দেখি 20 একের দাগের অঙ্কে কি বলেছে, দেখো বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে এখানে দেখো তোমাদের একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে এবং কি বিভিন্ন অংশের এখানে তোমাদের নামকরণ করা রয়েছে। এটা দেখে তোমাদের এখানে কি করতে হবে, প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আমি পরপর অঙ্কগুলো খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো আমাদের একের দাগের এতে কি বলেছে, ও বিন্দু হলো বৃত্তের, আমি এখানে বৃত্তটা নিচে এঁকেছি, মধ্যখানে এঁকেছি। তাহলে এখানে দেখো এটা একটা বৃত্ত তোমাদের বই আঁকা ছিল, সেটাই আমি এখানে এঁকেছি। তাহলে ও বিন্দু হলো বৃত্তের, তাহলে এখানে দেখো ও কি আমাদের বিন্দু। তাহলে এখানে দেখো ও বিন্দুটা কি, একটা কি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে আমরা নির্দিষ্ট রেখে আমরা কি একটা এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি। তাহলে এখানে এই বিন্দু থেকে এই যে পরিধিটা রয়েছে, এই পরিধির উপর যে কোনো আমরা বিন্দু নেই না কেন, তার দূরত্ব কি থাকবে, একই থাকবে। তাহলে এখানে দেখো ও থেকে এখানে আমরা যদি এস এর মানে এই পরিধির উপর এস একটা বিন্দু নেই, আর একটা বিন্দু নেই, বা কিউ একটা বিন্দু নেই, পি একটা বিন্দু নেই, আর এখানে আমরা ও বিন্দু থেকে কিউ বিন্দু, ও থেকে পি, ও থেকে এস, ও থেকে আর এর দূরত্ব কি থাকবে, সর্বদা সমান থাকবে। তাহলে এখানে ও কি হবে, বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে ও বিন্দু হলো বৃত্তের কি কেন্দ্র। তাহলে এখানে আমরা কি লিখবো, কেন্দ্র লিখবো। এরপর কি বলেছে, ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের। তাহলে ও কিউ কোথায় আছে, দেখো ও আর কিউ, তাহলে ও কি বৃত্তের কেন্দ্র, আর কিউ কি আমাদের পরিধির উপর কি একটি বিন্দু। তাহলে এখানে কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো বিন্দু আমরা যদি যোগ করি, তাহলে যোগ করলে যে সরল রেখাংশটা পাই, সেই সরল রেখাংশটাকে কি বলি, আমরা ব্যাসার্ধ বলি। তাহলে এখানে ও কিউ কিউ হবে আমাদের ব্যাসার্ধ হবে। তাহলে ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যাসার্ধ লিখবো। এরপরে কি বলেছে, দেখো পি কিউ সরল রেখাংশ হলো বৃত্তের, এটা আমি একটু পরে বলছি। দেখো এরপরে কি বলেছে, ও পি সরল রেখাংশ হলো বৃত্তের। তাহলে ও পি কোথায়, দেখো ও এখানে, পি এখানে। তাহলে পি কি আমাদের পরিধির উপর একটি বিন্দু, আর ও কি আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে এখানে এই কেন্দ্রবিন্দু এবং এই পরিধির উপর যোগ করলে আমরা যে সরল রেখাংশ পাই তাকে কি বলি, ব্যাসার্ধ বলি। তাই এটা আমাদের কি হবে, ও পিটা ব্যাসার্ধ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যাসার্ধ লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ও কিউ ব্যাসার্ধ এবং কি ও পি ও ব্যাসার্ধ। এরপরে কি আছে, দেখো এম এন সরল রেখাংশ হলো বৃত্তের। তাহলে এম এন এখানে আছে, তাহলে এম এন কি হবে, তাহলে এখানে আমাদের দেখো এই পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোগ করলে মানে যুক্ত করলে যে সরল রেখাংশ পাই তাকে আমরা কি বলি, জ্যা বলি। তাহলে এখানে এম এন আমাদের কি হবে, জ্যা হবে। তাহলে এম এন সরল রেখাংশ হলো বৃত্তের, বৃত্তের কি হবে, জ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, জ্যা লিখবো। এরপরে দেখো সিটা কি বলেছিল, পি কিউ সরল রেখাংশ হলো বৃত্তের পি কিউ। তাহলে এখানে দেখো ও কিউ কিউ, আচ্ছা ও আর কিউ কি আমাদের ব্যাসার্ধ, ও আর পি কি আমাদের ব্যাসার্ধ। আর এখানে দেখো পি কিউ, তাহলে পি কিউটা কি, তাহলে এখানে দেখো এম এন কি ছিল, আমাদের জ্যা ছিল, আর পি আর কিউ কি হবে, এটা দেখো কিউ একটা কি পরিধির উপর বিন্দু, আর পিও কি আমাদের পরিধির উপর বিন্দু। তাহলে দুটি পরিধির উপর দুটি বিন্দু যদি আমরা যোগ করি, তা যোগ করলে যে সরল রেখাংশ পাই তাকে আমরা কি বলি, জ্যা বলি। তাহলে এটাও জ্যা, আর পি কিউটাও কি আমাদের জ্যা। কিন্তু এই পি কিউ জ্যাটা কি হয়েছে, আমাদের কেন্দ্রবিন্দুগামী, অর্থাৎ এখানে কেন্দ্রের উপর দিয়ে গিয়েছে, তখন সেটাকে আমরা জ্যা না বলি, তখন সেটাকে আমরা কি বলি, ব্যাস বলি। তাহলে এখানে এই পি কিউ সরল রেখাংশ হবে কি আমাদের ব্যাস হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যাস লিখবো। এরপরে এফ এ কি বলেছে, দেখো এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে। তাহলে এম ও এন, তাহলে এখানে দেখো এম ও এন এই সরল রেখাংশকে আমরা যোগ করলে তাহলে দুটি ভাগে ভাগ করেছে। দেখো এখানে একটি ভাগ করেছে, মানে এই এম এন এর উপরে একটা ভাগ করেছে, এম এন এর নিচে একটি ভাগ করেছে। তাহলে দুটি কিসে ভাগ করে, চাপে ভাগ করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, দুটি চাপে ভাগ করেছে। এরপরে কি আছে, দেখো এস আর বৃত্তচাপ। তাহলে পরিধির উপর যে কোনো অংশকে আমরা কি বলি, বৃত্তচাপ বলি। তাহলে এখানে এস থেকে আর পর্যন্ত এই যে এই অংশটাকে আমরা কি বলি, বৃত্তচাপ বলি।
আর এখানে ও এস এবং ও আর কি আমাদের ব্যাসার্ধ। কেন্দ্রবিন্দু থেকে পরিধির উপর যে মানে বিন্দুকে যোগ করলে আমরা যে সরল রেখাংশ পাই তাকে কি বলে ব্যাসার্ধ বলি। তাহলে এখানে ও এস ব্যাসার্ধ এবং কি ও আর ব্যাসার্ধ। আর এই ও আর ব্যাসার্ধ এবং ও এস ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা নিয়ে কি দেখো এখানে একটা কি আমরা অংশ পাচ্ছি, এই অংশটাকে কি বলবো সেটাই বলেছে দেখো। এস আর বৃত্তচাপ এসও এও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো। তাহলে এটা কি সীমাবদ্ধ একটা কি ক্ষেত্রাকার অংশ, তাহলে এটাকে আমরা কি বলি বৃত্তকলা বলি। তাহলে এখানে আমরা কি লিখবো বৃত্তকলা লিখবো, ঠিক আছে। এগুলো তোমাদের আগে আলোচনা করেছি। এবার এই যে কি বলেছে দেখো, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে। তাহলে এখানে দেখো পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে, তাহলে এখানে দেখো এই যে এম এন যেটা কি সমান অংশে কিন্তু ভাগ করে নি, একটা কি বড় একটা ছোট। আর এখানে পি কিউ যে ব্যাসটা রয়েছে, পি কিউ ব্যাসটা কি করেছে দেখো এই বৃত্তটিকে দুটি সমান অংশে ভাগ করেছে, উপরের অংশটাও কি সমান হবে এবং কি নিচের অংশটাও কি সমান হবে। তাহলে এটাকে আমরা কি বলি অর্ধবৃত্ত বলি, অর্ধেক বৃত্তকে আমরা কি বলি অর্ধবৃত্ত বলি। তাহলে এখানে আমরা কি লিখবো অর্ধবৃত্ত লিখবো, ঠিক আছে। এরপরে দুয়ের দাগে দেখো, দুয়ের দাগে কি বলেছে, ঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে কস চিহ্ন দেই। তাহলে যে কথাটা ভুল হবে সেখানে আমরা কস চিহ্ন, আর যেটা ঠিক হবে সেখানে আমরা টিক চিহ্ন দেব। আমি খাতায় দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, বৃত্তের সব ব্যাসই যে। তাহলে বৃত্তের সব ব্যাসই যে, তাহলে ব্যাস আর যেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। তাহলে যে আমি কি বলেছিলাম, তাহলে পরিধির উপর যে কোনো দুটি বিন্দু যোগ করলে সেটাকে আমরা কি বলি যে বলি। তাহলে এটা আমাদের যে, আর পি কিউ কে আমাদের যে। কিন্তু এখানে আমরা আরেকটা যদি যে আঁকি, এখান থেকে এইটা যদি যোগ করি তাহলে এটাও কি হবে আমাদের যে হবে। তাহলে এই যেটা দেখো বৃত্তের কেন্দ্র বিন্দুগামী নয়। আর পি কিউ যেটা কি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী। তাহলে এখানে দেখো এই যেটাকে আমরা কি ব্যাস বলতে পারি, এটাকে আমরা কিন্তু ব্যাস বলতে পারি না। আর পি কিউটাকে আমরা কি বলতে পারি ব্যাস বলতে পারি, কারণ এটা কি আমাদের কেন্দ্র বিন্দুগামী। তাহলে এখানে এটাও যে এখানে আমরা যদি টানি এটাও কি হবে যে হবে। তাহলে এখানে দেখো সব যে কিন্তু আমাদের কি নয় ব্যাস নয়, কিন্তু এই ব্যাসটা কি হবে অবশ্যই আমাদের কি হবে যে হবে। সেটাই বলি। এখানে আমি আরেকটা যদি এখান থেকে আমি দেখাচ্ছি, ধরো এটা যদি আমরা এভাবে টানি, তোমাদের বইয়ে নেই আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো, এটা দিয়ে এভাবে টানি তাহলে এইটাও কি হবে আমাদের ব্যাস, এটাও কি আমাদের বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, ঠিক আছে। তাহলে এখানে দেখো সব ব্যাসই কি হবে আমাদের যে হবে, এটাও কি হবে যে হবে, কিন্তু এটা কি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, তাই এটা কি এই ব্যাসটাও কি হবে যে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বৃত্তের সব ব্যাসই যে, সব ব্যাসই কি হবে যে হবে। তাহলে ঠিকই আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। এরপরে কি বলেছে বৃত্তের সব যে বৃত্তের ব্যাস। তাহলে এখানে বৃত্তের সব যে, তাহলে এখানে দেখো এই যেটাকে আমরা কি বৃত্তের ব্যাস বলতে পারি, এটা বৃত্তের ব্যাস বলতে পারি না, কারণ এটা কি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী নয়। এখানে যেটা আনলে এটাও কি হবে আমাদের বৃত্তের কেন্দ্র বিন্দুগামী নয়। তাহলে এখানে আমাদের যে কি ব্যাস হবে, সব যে কিন্তু আমাদের ব্যাস হবে না। তাহলে এখানে আমাদের কি হবে ভুল বলেছে। তাহলে বৃত্তের সব যে বৃত্তের ব্যাস কি নয়, তাহলে এখানে আমাদের কি হবে কস চিহ্ন। এখানে বৃত্তের ব্যাস বলেছে কিন্তু বৃত্তের ব্যাস হবে না, তাহলে এখানে ভুল বলেছে, তাহলে এখানে আমরা কস চিহ্ন দেব। এবারে কি বলেছে দেখো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের কি দ্বিগুণ। তাহলে এখানে দেখো আমি আগেই বলেছিলাম, তাহলে ও কিউ কি আমাদের ব্যাসার্ধ, আর ও পি আমাদের বা পি ও কি আমাদের ব্যাসার্ধ, আর পি কিউ এটা পুরোটা কি আমাদের ব্যাস। তাহলে এখানে ব্যাসটা দেখো দুটো ব্যাসার্ধ দ্বারা কি আমাদের গঠিত। তাহলে ব্যাসটা কি হচ্ছে ব্যাসার্ধের কি দ্বিগুণ, তাহলে কি আমাদের ঠিকই বলেছে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের কি দ্বিগুণ, তাহলে এখানে আমাদের ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। এরপরে কি বলেছে দেখো, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। তাহলে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, বৃত্তকলা এটা কি আমাদের বৃত্তকলা। তাহলে বৃত্তকলাটা কি এটা বৃত্তেরই একটি অংশ, তাহলে ঠিকই আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। এরপরে কি বলেছে দেখো, বৃত্তচাপ বৃত্তের অংশ। বৃত্তচাপ ধরো এখানে আমি এস আর বৃত্তচাপ ধরো এটাও কি একটা বৃত্তের অংশ, তাই এটাও কি আমাদের ঠিক আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। এরপরে কি বলেছে দেখো, বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। তাহলে এই বৃত্তের কেন্দ্রটাও কি বৃত্তেরই একটি অংশ, ঠিক আছে, বা নির্দিষ্ট বিন্দু, তাহলে এটাও ঠিক আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। এরপরে কি বলেছে দেখো, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। তাহলে এখানে দেখো পি কিউটা কি আমাদের ব্যাস, আর এখানে আমি যেটা বলেছিলাম এটাও যদি আমরা টানি তাহলে এটাও কি একটা ব্যাস হবে, এটাও কি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী। তাহলে এই ব্যাসটা দেখো দুটো ব্যাস, এই যে পি কিউ ব্যাস এখানে এস, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম ধরো যে নামটা নেই পি কিউ আর এস টি, ধরো টি নাম দিয়ে দিলাম। তাহলে এস টি এবং কি পি কিউ এই দুটো ব্যাস দেখো আমাদের কি
ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি পরস্পর ছেদই আছে, তাহলে এখানেও আমরা কি দেবো, টিক চিহ্ন দেবো। ঠিক আছে, এরপরে এটাও আমরা কি দেবো, টিক চিহ্ন দেবো। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগে কি বলেছে, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এখানে আমরা 3 সেমি দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ বিশিষ্ট কি অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করব। তারপরে কি বলেছে, এই ওই বৃত্তে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, যে বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে সেটাকে তোমাদের নাম দিয়ে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে এখানে আমরা কত সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব, আমরা 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে 3 সেমি বলেছে, আমাদের পেন্সিল আর কি কম্পাসের সাহায্যে দেখাতে বলে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, স্কেলের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের আমরা কি করে নেব, একটি সরল রেখাংশ টেনে নেব। তাহলে এখানে 0 থেকে আমরা কত, এই 3 সেন্টিমিটার, 3 পর্যন্ত আমরা এখানে দাগ দিলাম। তারপর এটা আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এটা আমাদের কত সেন্টিমিটার হবে, 3 কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমরা কি অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমরা কি করব, এভাবে মাপটা নিয়ে নেব। ঠিক আছে, মাপটা ছোট বড় করে তোমরা মাপটা নিয়ে নেবে। তাহলে মাপ নেওয়ার পরে তাহলে এখানে আমরা কি করব, একটি নির্দিষ্ট বিন্দু ধরবো। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম। আমি এখানে পেন্সিলের পরিবর্তে এখানে আমি কলম দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, যাতে তোমাদের স্পষ্টভাবে তোমরা দেখতে পাও। তাহলে এখানে আমরা নির্দিষ্ট বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে আমরা কি করব, এভাবে গোল করে আমরা কি করব, দাগ দাগ দেব। তাহলে দাগ দিলে আমরা কি পেয়ে যাব, আমরা বৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে একটা দাগ দেবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি, বৃত্তের কেন্দ্র। আমি এখানে নামকরণ বলেছি, সেই জন্য আমি বৃত্তের কেন্দ্রটাকে এখানে আমি ও নাম দিলাম। ঠিক আছে, তাহলে এখানে তাহলে ব্যাস কি হবে, ব্যাসার্ধ কি হবে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধের উপর যে কোনো একটা আমরা যদি বিন্দু ধরি, সেই বিন্দুটাকে যোগ করলে আমরা কি পাবো। তাহলে এটা আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে ব্যবহার করবে, স্কেল ব্যবহার করবে যোগ করার জন্য। তাহলে কেন্দ্র থেকে এই পরিধির উপর যে কোনো বিন্দুকে যোগ করলে আমরা কি পাই, ব্যাসার্ধ পাই। তাহলে এখানে এটা আমাদের কি হবে, ব্যাসার্ধ হবে। আর ও কি হবে, বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা কেন্দ্র লিখতে পারি। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এরপরে কি বলেছে দেখো, কেন্দ্র হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল, ব্যাস বলেছে। তাহলে ব্যাস কি হবে, তাহলে যেটা কি হবে, এই বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, সেটাকে আমরা কি বলি, ব্যাস বলি। তাহলে এটা তোমরা কি করতে পারো, এদিকে তোমরা বাড়ি দিতে পারো, বা তোমরা আলাদা করেও এখানে আঁকতে পারো। ঠিক আছে, এখানে আমি এঁকে দেখিয়ে দিচ্ছি আলাদা করে। তাহলে আমি এখানে স্কেল ব্যবহার করে দেখাচ্ছি, না হলে এই বিন্দু দিয়ে যাবে না। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম কি, এক্স এবং কি ওয়াই নাম দিলাম। তাহলে এটা আমাদের কি, ব্যাস, এই পুরোটা ব্যাস। তাহলে এখানে আমরা কি লিখে নেব, ব্যাস লিখে নেব। এরপরে কি বলেছিল, জ্যা বলেছিল। তাহলে জ্যা কি হবে, তাহলে পরিধির উপর যে কোনো দুটি বিন্দু যোগ করলে যেটা আমরা পাই সেটা কি, আমরা আমাদের কি, জ্যা। তাহলে তোমরা এখান থেকে এটাও যোগ করতে পারো যে কোনো জায়গায়, যেটা কি হবে, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যেন না হয়। তাহলে এখানে আমি এইদিকে দেখাচ্ছি, এটা হলে পরস্পর ছেদি হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। সেই জন্য আমি এখানে এই দুটো বিন্দু নিচ্ছি। তাহলে এই দুটো বিন্দু নিয়ে আমি এখানে কি করে নিচ্ছি, যোগ করে নিচ্ছি। তাহলে এটা আমাদের কি হবে, জ্যা হবে। তাহলে এখানে আমি নাম দিচ্ছি কি, এম এবং কি এন। তাহলে এটা আমাদের কি হবে, জ্যা হবে। এরপরে কি বলেছিল, বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কি, ধরো আমরা যদি এন থেকে ওয়াই ধরি, এটাও বৃত্তচাপ। ওয়াই থেকে এ ধরে, এটাও বৃত্তচাপ। এক্স থেকে এ ধরলে এটাও বৃত্তচাপ। এম থেকে এন ধরলে এটাও কি আমাদের বৃত্তচাপ। তাহলে এখানে এন ওয়াই না দিয়ে এখানে আমরা মধ্যিখানে একটা বিন্দু দিয়ে, বা যে কোনো জায়গায় একটা তোমরা মধ্যিখানে একটা বিন্দু দিয়ে কি করবে, একটা নাম দিয়ে দিবে। তাহলে এন, আচ্ছা এখানে এম এন, আচ্ছা এখানে ও দিয়েছে, আচ্ছা এখানে দেখিয়ে দিচ্ছি, ধরো পি পি এম ব্যবহার করিনি, তাহলে এখানে আমরা পি দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের এন পি ওয়াই, এটা আমাদের কি হবে, বৃত্ত চাপ হবে। তাহলে এখানে আমাদের প্রথমে কি বলেছিল, বৃত্তের কেন্দ্র বলেছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথমে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র কি, ও, তাহলে ও সমান ও লিখবো। তারপরে আমাদের কি বলেছে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, তাহলে কি হবে, ব্যাসার্ধ আমরা কি লিখবো, তাহলে ও এ লিখবো। তাহলে ও এ বা এ ও লিখতে পারো। তারপরে আমাদের কি বলেছে, ব্যাস বলেছে। তাহলে ব্যাস কি হবে, তাহলে আমাদের এখানে এক্স আর কি ওয়াই কি হবে, ব্যাস হবে। এখানে আমি নামকরণ করে দিয়েছি, তোমরা নিচে লিখতে পারো আর নাও লিখতে পারো, আমি এখানে লিখে দেখে দিচ্ছি। তাহলে এক্স আর ওয়াই কি হবে, ব্যাস হবে। আর কি বলেছিল, জ্যা বলেছিল, জ্যা কি, এম এন জ্যা। তাহলে এখানে আমরা জ্যা কি লিখবো, এম আর এন লিখবো। এরপরে কি আছে, বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ সমান কি হবে, তাহলে বৃত্তচাপ কি হবে, এনপি ওয়াই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এনপি ওয়াই লিখবো। ঠিক আছে, এরপর চারে দেখো কি বলেছে, পাশের বৃত্তের
অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো তোমাদের একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে, এই বৃত্তের কেন্দ্র একটা বিন্দু দেওয়া রয়েছে, আর এ বি কি আমাদের যে, তাহলে এখানে এ বি যেটি কি করেছে, বৃত্তকে দুটি অংশে ভাগ করেছে, এই একটি অংশ, এই একটি অংশ, একটি কি ছোট আর একটি কি বড়। তাহলে এখানে আমরা এই ছোট অংশকে কি বলি, উপবৃত্তাংশ বলি, আর এই বড় অংশকে কি বলি আমরা, অধিবৃত্তাংশ বলি। তাহলে এখানে আমাদের কি বলেছে, উপবৃত্তাংশে সবুজ রং দিই, তাহলে উপবৃত্তাংশ কোনটা হবে, আমাদের কি হবে, এই ছোট অংশটা হবে। তাহলে এখানে আমরা কি রং দেবো, সবুজ রং দেবো। এখানে আমি তোমাদের সবুজ রং দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় এঁকে সবুজ রং দেবে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে তারপর কি বলেছিল, অধিবৃত্তাংশ হলুদ রং, অধিবৃত্তাংশ মানে বড় অংশটাকে, তাহলে এখানে আমরা কি রং দেবো, হলুদ রং দেবো। তাহলে এখানে তোমরা হলুদ রং দিয়ে দিবে, ব্যবহার করবে, ঠিক আছে। ভালো করে তোমরা দেবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর অধিবৃত্তাংশ এবং উপবৃত্তাংশ কাকে বলে আমি প্রথমেই বলে দিয়েছি। এরপরে দেখো 5 কি বলেছে, কোন দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলেছে দেখো, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ কত, 2 সেন্টিমিটার, অপর একটি বৃত্তের ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে একটি বৃত্ত কত, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর একটি বৃত্তের ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার। তাহলে এখানে তোমাদের কি বের করতে হবে, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি, তাহলে তোমাদের হিসাব করে লিখতে হবে, তাহলে বৃত্তের ব্যাস কত হবে। তাহলে এখানে দেখো, আমি তোমাদের আগে বলেছিলাম, তাহলে আগে কি বলেছিলাম দেখো, আগে কি ছিল আমাদের এখানে, এই যে পি কিউটা কি আমাদের ব্যাস, এই পি কিউ ব্যাসটা কি, ও কিউ এবং কি ও পি ব্যাসার্ধ দ্বারা কি গঠিত। তাহলে এর মানে কি, দুটি ব্যাসার্ধ দ্বারাই কি পি কিউ, তাহলে পি কিউ যে ব্যাসটা, এটা কি হচ্ছে, ব্যাসার্ধের কি দ্বিগুণ। এখানে ছিল যেটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের কি দ্বিগুণ। তাহলে এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের কি বলেছে যে 2 সেন্টিমিটার এবং কি 4 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস কত হবে, তার দ্বিগুণ। তাহলে দ্বিগুণ হলে কত হবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, তাহলে এখানে আমরা লিখবো, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে, তাহলে কত হবে, তাহলে দ্বিগুণ। তাহলে আমাদের কত ছিল, 2 সেন্টিমিটার ছিল, তাহলে 2 সেন্টিমিটারের সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 4 সেন্টিমিটার হবে। আরেকটি কি বলেছিল, এটা প্রথমে আরেকটি বৃত্তের ব্যাসার্ধ কত বলেছিল, 4 সেন্টিমিটার, তাহলে সেটা কি হবে, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 4 2 কত হবে, 8 হবে। তাহলে এখানে আমরা একইভাবে লিখে নেব, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার ছিল, তাহলে 4 সেন্টিমিটার হলে ব্যাসের দৈর্ঘ্য হবে, তাহলে সমান কত হবে, তাহলে 4 সেন্টিমিটার ছিল, তাহলে 4 সেন্টিমিটার গুণিত কত 2 সমান কত হবে, তাহলে 8 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, 6 কি বলেছে, কোন বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এখানে দেখো বলেছে, কোন বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসাব করি। তাহলে এখানে কার দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের কি ছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল, আমরা কার দৈর্ঘ্য নির্ণয় করেছি, ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করেছি। তাহলে ব্যাস কি হবে, ব্যাসার্ধের কি দ্বিগুণ, ব্যাস কি আমাদের ব্যাসার্ধের কি দ্বিগুণ, 2 ছিল বলে 4। তাহলে এখানে আমাদের ব্যাস যেটা হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে কি ব্যাসের অর্ধেক হবে। তাহলে ব্যাস যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের, 2 সেন্টিমিটার হবে, কি অর্ধেক হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু দেখো কি বলেছে, কোন বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসাব করতে। ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হয়, ব্যাসের কি হয়, অর্ধেক হয়। আর এখানে আমাদের কি বলেছে, জ্যা বলেছে, তাহলে বৃহত্তম জ্যাকে আমরা কি বলি, মানে বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি, ব্যাস বলি। তাহলে এটা কি, জ্যার দৈর্ঘ্য 10 সেমি হলে কি ব্যাসের দৈর্ঘ্য, এটা কি হবে আমাদের বৃহত্তম, জ্যার দৈর্ঘ্য 10 সেমি হলে আমাদের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটারই হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তাহলে 10 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে আমাদের 5 হবে। আমি একটু ছবি দেখে তোমাদের বলে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কি ছিল, তাহলে বৃহত্তম যে, তাহলে এখানে দেখো এম এন একটা যে, আর এখানে আমি নাম দিয়েছিলাম না, তাহলে এইটা একটা যে,
পি কিউ একটা জে, তাহলে এই জ্যাগুলোর মধ্যে কোনটি বড় হবে? এই পি কিউ যেটা কি বড় হবে, আর পি কিউ যেটাই কি আমাদের ব্যাস। তাহলে এইটার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে আমাদের? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার হলে তাহলে এটা কি ব্যাসেরই দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে অর্ধেক কি হবে? ব্যাসার্ধ হবে। তাহলে এটাকে আমরা 10 কে 2 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে? সেটাই আমরা এখানে লিখে নেব 6 দাগের অঙ্কে। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি? তাহলে বৃত্তের বৃহত্তম যে বৃত্তের বৃহত্তম যে অর্থাৎ কি হবে আমাদের? ব্যাস হবে। তাহলে দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার হলে বা 10 সেন্টিমিটার লিখলে তাহলে বৃত্তের বৃহত্তম যে অর্থাৎ বৃত্তের বৃহত্তম যে অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে অতএব কি লিখবো আমরা? তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাহলে কি অর্ধেক হবে। তাহলে অর্ধেক হলে কি হবে? তাহলে 10 ভাগ কত? 2, তাহলে এটা কি আমাদের সেন্টিমিটার হবে। তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 5, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।